আসসালামু আলাইকুম দর্শক, আমি এম কে হাসান জানাই আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে। সেই দর্শক, আইনি অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 757-এ সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। সেই দর্শক, স্ক্রিনের উপর যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, হিউম্যান রাইটস, লিজ, পিপিআই, ডিভোর্স সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করার আগে একটা বিষয়ে আপনারা সচেতন থাকবেন, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের টিভির ভলিউমটি মিউট করে দেবেন এবং টিভি থেকে একটু দূরে সরে যেয়ে আপনাদের হ্যান্ডসেটটা মুখের কাছে নিয়ে আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন। তাহলে আমি আপনাদেরকে শুনতে পাবো এবং আপনাদের কোশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। সেই দর্শক, বরাবরের মতো আমি কিছু আপডেট দেবো। আপডেট দেওয়ার পরেই আমি কলারদের কাছে ফিরে যাব। সেই দর্শক, প্রথম যে আপডেটটা দিতে চাই সেটা হচ্ছে যে ন্যাশনাল ইমিগ্রেশন হেলথ সার্চার্জ এটা 8th of জানুয়ারি থেকে এটা বেড়ে গেছে এবং এই বাড়াটা ডাবল হয়ে গেছে। আগে যেটা ছিল যে প্রত্যেক বছরের জন্য 200 পাউন্ড ইমিগ্রেশন হেলথ সার্চার্জ ছিল, সেটা এখন বেড়ে যেয়ে 400 পাউন্ড হয়ে গেছে। শুধু স্টুডেন্ট এবং ইয়ুথ মোবিলিটি স্কিমের ক্ষেত্রে 150 আগে ছিল, সেটা 300 হয়ে গেছে। আর অন্যান্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে FLR-FP, FLR-M, FLR-O সব ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক বছরের জন্য 200 পাউন্ড আগে ছিল, এখন সেটা 400 পাউন্ড হয়ে গেছে। তার মানে কেউ যদি একটি FLR-AP অ্যাপ্লিকেশন করে, তার ইমিগ্রেশন হেলথ সার্চার্জ আগে 2.5 ইয়ারের জন্য ছিল 500 পাউন্ড, সেটা বেড়ে যে এখন হয়ে গেছে 1000 পাউন্ড। দর্শক, আরেকটা আপডেট যেটা এসেছে সেটা যে এমপ্লয়ারদের জন্য, যে হোম অফিস এমপ্লয়ারদের যে রাইট টু অ্যাক্সেস, রাইট টু ওয়ার্কের ব্যাপারে যদি তাদের কোনো এমপ্লয়িজ স্ট্যাটাস জানতে চায়, সে ব্যাপারে সরাসরি তারা যেহেতু চেক করতে পারে, সেইভাবে একটা হোম অফিস একটা অ্যানাউন্স দিয়েছে যে এটা মডার্নাইজ করা হচ্ছে, যে যারা এমপ্লয়ার আছে তারা তাদের এমপ্লয়িদের রাইট টু ওয়ার্ক আছে কিনা এটা তারা চেক করতে পারবে। এটা আমাদের হোম অফিসের ওই পেজে এটা দিয়ে দেওয়া হয়েছে এবং এটার কিভাবে কি চেক করতে হবে সেটাই সম্পর্কে কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপরে যে আপডেটটা আমি দেব সেটা হচ্ছে যে আমরা জানি যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের যে অ্যাপিল রাইট ছিল না, সেটা কিন্তু গভর্নমেন্ট টু গ্রান্ট অ্যাপিল রাইটস ফর এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স রিফিউজড এ রেসিডেন্ট কার্ড। তার মানে এখানে বলা হচ্ছে যে রিসেন্টলি একটা কেস ল হয়েছে, সেখানে ডিসিশনে এটা গার্ডেন কোর্ট চেম্বারে রেফারেন্স দিয়ে একটা টেস্ট কেস যেটা উইথড্র করেছে, উইথড্র জুডিশিয়াল রিভিউ করা হয়েছে এবং সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে গভর্নমেন্ট টু গ্রান্ট অ্যাপিল রাইটস ফর এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স রিফিউজ টু রেসিডেন্ট কার্ড। রেসিডেন্ট কার্ড যদি এক্সটেন্ডেড ফ্যামিলিদের ক্ষেত্রে রিফিউজ করা হয়, তাদেরকে অ্যাপিলের দেওয়া উচিত। এইভাবে আসলে গার্ডেন কোর্টের রেফারেন্স দিয়ে আসলে এটা আমরা ওয়েবসাইটে দেখতে পেয়েছি। এরপরে আমরা যেটা পেয়েছি, ইমিগ্রেশন হোয়াইট পেপার সেটিং আউট পোস্ট ব্রেক্সিট ইমিগ্রেশন সিস্টেম ইজ পাবলিশড। এটা 19th of ডিসেম্বরে আমরা যে পোস্ট ব্রেক্সিটের পরে যে ইমিগ্রেশন সিস্টেমটা কী হবে এটার উপরে একটা যে সিস্টেম সেটার ব্যাপারে হোম অফিস থেকে তাদের যে ওয়েবসাইট আছে সেখানে এটা পাবলিশ করেছে। আর যেটা 20 ডিসেম্বরে যেটা আমরা দেখতে পেয়েছি হোম অফিস ওয়েব পেজে, যে নিউ স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস ইমপ্লিমেন্টস নিউ ফেজ অফ দ্য ইউ সেটেলমেন্ট স্কিম। নতুন যে সেটেলমেন্ট স্কিমের কথা বলা হয়েছে ইউ সেটেলমেন্ট স্কিম ইউ সিটিজেনদের ক্ষেত্রে, সেটার ব্যাপারে আবার একটা পাবলিকেশন এসেছে এবং এক্ষেত্রে রুলস সম্পর্কে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। আর আমরা জানি যে ইউকে ইন কান্ট্রি অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সবই
এখন অনলাইন হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন কিন্তু বেশ কমপ্লিকেটেড। একই ইনফরমেশনগুলো কিন্তু অনেকবারই চাওয়া হয়েছে এবং সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু পুট না করলে কিন্তু দেখা যাচ্ছে যে ওই পেজের যে ইনফরমেশন সেটা না দিলে পরের পেজে যাওয়া যায় না। অতএব যে ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন এখন সবই কিন্তু এখন অনলাইন হয়ে গেছে। অতএব আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনাদের সামনে থাকতে হবে, যাতে করে আপনারা ওইটা অনলাইনে পুট করতে পারেন। তবে এক্ষেত্রে অ্যাডভাইজেবল হবে, এটা লিটল বিট কমপ্লিকেটেড, অবশ্যই একজন এক্সপার্টের হেল্প নেওয়া উচিত হবে। এবং এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ভিসা অ্যান্ড সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টার ওপেন করা হয়েছে এবং ওইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে এক্সিস্টিং যে সিস্টেম সেটাও আপনারা অ্যাভেল করতে পারবেন অথবা নিউ সিস্টেমেও যেতে পারবেন। এক্সিস্টিং সিস্টেমে গেলে পরে অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করে এটা 15 দিনের ভিতরে অরিজিনাল ডকুমেন্টগুলো হোমসে পাঠিয়ে দিলে হবে। আর নিউ সিস্টেমে আসলে পরে তখন যে সেন্টারগুলো আছে সেইগুলো অ্যাপয়েন্টমেন্ট করতে হবে এবং সেখানে যে অরিজিনাল ডকুমেন্টগুলো সাবমিট করতে পারবেন। তো এই ক্ষেত্রে যে নিউ যে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড সার্ভিস আছে যেটা ফ্রি, তারপরে রয়ে গেছে প্রায়োরিটি সার্ভিস, সেখানে কিন্তু পেড করতে হবে, আর সুপার প্রায়োরিটি সার্ভিসও রয়ে গেছে। তো স্ট্যান্ডার্ড সার্ভিস এটা 6 মান্থ এটার ডেডলাইন, এই 6 মান্থের ভিতরে ওরা হয়তো ডিসিশন নেবে অ্যাজ লং দেয়ার ইজ নো সিরিয়াস ব্যাকলগ। আর প্রায়োরিটি সার্ভিস যেটা বলা হয়েছে সেটা 10 ওয়ার্কিং ডেজের ভিতরে এটা ডিসিশন নেবে, কিন্তু এই সার্ভিসের জন্য আলাদা করে পে করা লাগবে। আর সুপার প্রায়োরিটি সার্ভিস আরেকটা আছে যেটা নেক্সট ওয়ার্কিং ডেজের ভিতরে, তার জন্য কিন্তু আলাদা পে করা লাগবে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যদি এখন নিউ সিস্টেমে অনলাইনে অ্যাপ্লিকেশন করা হয় এবং যদি কেউ নিউ সিস্টেমের মাধ্যমে যদি অ্যাপ্লিকেশনটা করে এবং সেখানে টিক দেয়, তাহলে কিন্তু তারা এই 3টে সার্ভিস অ্যাভেল করতে পারবে। তার ভিতরে স্ট্যান্ডার্ড, একটা প্রায়োরিটি, একটা সুপার প্রায়োরিটি। এবং প্রায় প্রচুর পরিমাণে কিন্তু এরা সেন্টার খুলেছে, 6 কোর সার্ভিস সেন্টার্স অফারিং ফ্রি অ্যাপয়েন্টমেন্টস, তারপরে 50 ইনহ্যান্স সার্ভিস সেন্টার অফারিং চার্জ অ্যাপয়েন্টমেন্ট, যেটা 50 থাকবে, 50 সেন্টার্স। আর একটা প্রিমিয়াম লাউঞ্জ থাকবে, যেটাকে বলা হয় যে সব ধরনের ফ্যাসিলিটি, সিটিং এরিয়াস, হাই স্পিড ওয়াইফাই এবং বিজনেস ফ্যাসিলিটিস সাচ অ্যাজ স্ক্যানিং অ্যান্ড প্রিন্টিং ফ্যাসিলিটি থাকবে। সেটা প্রিমিয়াম লাউঞ্জ থাকবে, যেটা কে কম্পেয়ার করা হয় যে প্লেনের ফার্স্ট ক্লাস যারা যে ধরনের লাউঞ্জ ইউজ করে সেই ধরনের থাকবে। আর 7 ডেডিকেটেড সার্ভিসেস অ্যান্ড সাপোর্ট সেন্টার, যেটা জানুয়ারি থেকে ওপেন হয়েছে, এটাও বিভিন্ন অ্যাপ্লিকেশন হেল্প করার জন্যে এই ধরনের সেন্টার থাকবে। তার মানে এখন অনলাইন সিস্টেম চলে আসছে আন্ডার ভিসা অ্যান্ড সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সার্ভিস, এবং এইটা অপারেট করছে একটা ফার্ম আছে সপরা স্টেরিয়া বলে একটা কোম্পানি, তারা এটার দায়িত্ব নিয়েছে এবং এটা শুরু হয়ে গেছে নভেম্বর থেকেই। এখন পুরোপুরি অনলাইন সমস্ত অ্যাপ্লিকেশনগুলো। তো এই অ্যাপ্লিকেশনগুলো করার ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে ইনফরমেশনগুলো কিন্তু রাইটলি পুট করবেন, কারণ অনস অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে তখন কিন্তু এটা সিস্টেমে চলে যাবে এবং রং ইনফরমেশন হলে তখন ইট মে ইম্প্যাক্ট অন ইউর অ্যাপ্লিকেশন। অতএব সমস্ত ইনফরমেশনগুলো যদি পুট করা যায় রাইটলি, তাহলে আর এক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। তো এটা গেল হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি বললাম। আমাকে বলা হচ্ছে কন্ট্রোল রুম থেকে যে কলার লাইন আছে, দেখা যাক কলার কে লাইনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
জি, আপনার ওয়ালাইকুম আসসালাম, আপনার কোশ্চেনটা করুন। আপনার কোশ্চেন আপনার মানুষ আর কি সাইরা আর কি এখন সেটেল হয়েছে টাইমিং দিবে তো এখন কি আপনি করা যাবে ছাত্র মানুষ সাইরা এখন কি 18 আপনার এখন কি হিন্দার বানাই আপনার কথা কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি না। আপনি কি টিভির কাছে না দূরে? জি না আমি টিভির আপনি কি লাউড স্পিকারে কথা বলছেন? জি না। তাহলে আপনি মোবাইল ফোনটা মুখের কাছে নিয়ে বলেন। ওকে ওকে না এখন মানুষ আর কি সাইরা ওদের বিয়া করার ইনলিগেল টাইম বিয়া করতা বিলা কিতা করা যায় আর কি তো কে রিলা কি কাকে বিয়ে করবে? ব্রিটিশ সিটিজেন নাকি ব্রিটিশ সিটিজেন কে বিয়া করো তো এখন ওটা আর কি বুঝার লাগে আপনার কাছে আমি জানতাম স্যার। ধন্যবাদ আপা আপনার কলের জন্য। আমি ফোন রাখার বাদে আপনি আনসার করুন যে নতুন আমি টিভি শুনবো। আর আরেকটা কোয়েকশন করি, এখন আগে তো ছিল 18,600, এখন কি তাই এইটা আরো বাড়িয়েছে শুনিয়া দিন বাড়ছে, অর্থাৎ কতটুকু সত্য কি মিথ্যা এখন তা জানতাম চাই আর আপনি টিভি কোন যেন আমি জানতাম চাই আর। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ আপা আপনার কলের জন্য। আমাদের আজকে প্রথম যে কলার উনি বলেছেন যে একজন অবরেস্টার হিসাবে দেশে আছেন, সে ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করতে চায়। প্রথম প্রশ্নটা হচ্ছে যে উনি কি ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করতে পারবে কিনা, এবং তারপর বলেছেন যে মেনটেনেন্স যেটা আছে, রিকোয়ারমেন্টস যেটা কাপলের ক্ষেত্রে 18,600, সেটা কি 18,600-ই আছে নাকি বেড়ে গেছে। এখানে কেউ যদি অবরেস্টার হিসেবে থাকে, কোনো ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করতে চায়, তাহলে অবশ্যই তারা বিয়ে করতে পারবে। ইট ইজ দেয়ার ফান্ডামেন্টাল রাইটস। তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। তবে এই ক্ষেত্রে একটা প্রসিজার আছে, সেটা হচ্ছে যে ইন্টেন্ট টু ম্যারি, নোটিশ অফ ইন্টেন্ট টু ম্যারি, এইটা যে লোকাল রেজিস্ট্রার অফিসে এটা নোটিশ দিতে হবে। নোটিশ দেওয়ার পরে তারা যে বিয়ে করতে চায়, যে ব্রিটিশ সিটিজেন এবং যে অ্যাপ্লিক্যান্ট, তাদেরকে তাদের অরিজিনাল পাসপোর্ট নিয়ে যেতে হবে এবং প্রুফ অফ অ্যাড্রেস নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে তখন তারা এটা হোম অফিসের কাছে দেবে ভেরিফিকেশন করার জন্য। হোম অফিস থেকে এটি ক্লিয়ারেন্স আসলে তখন তারা একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে। সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী বিয়ে ম্যারেজ রেজিস্টার করা সম্ভব। অতএব একজন অবরেস্টার এদেশে বিয়ে করতে পারবে ব্রিটিশ সিটিজেন ক্ষেত্রে, সেক্ষেথে কোনো রেস্ট্রিকশন নাই। আর দ্বিতীয় প্রশ্নটা যেটা ছিল যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টসে কাপলদের ক্ষেত্রে 18,600 এর যে থ্রেশহোল্ড ইনকাম ইয়ারলি, সেটা কি একই আছে কিনা? আনসার হচ্ছে ইয়েস। কাপলদের ক্ষেত্রে 18,600 সেই থ্রেশহোল্ডটা এখনও আছে, এটা বাড়ে নাই। ধন্যবাদ আপনার কলের জন্য। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কে লাইনে আছেন? আপনার কোশ্চেনটা করুন। জি প্লিজ। আবার আপনারও একটু সমস্যা হচ্ছে, জানি না, ওই আপা প্রথম থেকে শুনতে পাইনি, পরে যে শোনা গেছে। আপনি মোবাইল আমি প্রথম স্পাউস ভিসা পাইছি 30 জানুয়ারি 2014-এ। সেকেন্ড টাইম আমি ভিসা, হ্যালো জি শুনতে পাচ্ছি, বলেন। সেকেন্ড টাইম আমি 5 ইয়ার্স রোডে ভিসা পাইছি। তো ওই ভিসা শেষ হবে 2020-এ, বাট আমার 5 বছর পূর্ণ হবে 2019-এ 30 জানুয়ারি। 2019-এ 30th of জানুয়ারি, কারণ আমি প্রথম ভিসা পাইছি 30 জানুয়ারি 2014-এ। আপনি আসছেন কবে? আমি আসছি স্টুডেন্ট ভিসায় 2010। ও আচ্ছা আচ্ছা, জি। তাহলে আপনি 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে আপনি স্পাউস হিসাবে আপনি প্রথমে 2.5 ইয়ার্স পেয়েছিলেন এবং আবার এক্সটেনশন করেছেন 2.5 ইয়ার্স, এখন 5 ইয়ার্স হবে আপনার জানুয়ারির এন্ডে। আপনি কোশ্চেনটা কি বলেন? আমার কোয়েশ্চেন হলো, এখন কি আমি 30 জানুয়ারি 19-এর 28 দিন আগে অ্যাপ্লিকেশন করতে পারবো? 28 দিন আগে না, 28 দিনের ভিতরে আপনার ভিসাটা। 28 দিনের ভিতরে? জি। 5 বছর পূর্ণ হবার মানে 28 দিনের ভিতরে আউটসাইডে না, ইনসাইড। তার মানে আপনার ভিসাটা শেষ হচ্ছে কবে? 30। আমার ভিসা শেষ হবে আরো 2 বছর আছে, 5 বছর পূর্ণ হবে। আচ্ছা, 5 বছর পূর্ণ হবে, 5 বছর 28 ডেজ এর ভিতরে। আর নতুন সিস্টেমে কি কি উপায়ে আমার পেপার আমি জমা দিতে পারবো এবং কত কত পয়সা লাগবে?
এক্ষেত্রে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন যদি আপনি অনলাইন করতে হবে এখন, ঠিক আছে? হ্যাঁ, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখান থেকে লাইফ ইনটেক টেস্ট আপনার লাগবে। হ্যাঁ, ওইটা তারপরে শেষ। আমার হয়ে গেছে। আপনার B1ও লাগবে, ঠিক আছে? হয়ে গেছে। আছে আমার। আপনার অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে ওখানে দুইটা সিস্টেম এখন আছে, এক্সিস্টিং সিস্টেম আর নিউ সিস্টেম। এক্সিস্টিং সিস্টেমে যেটা বলা হয়েছে যে আপনি অ্যাপ্লিকেশন করার পরে যে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, সাবমিট করার পরে ডাউনলোড করে ওইটা প্রিন্ট আউট করবেন, করার পরে ওখানে চেকলিস্ট থাকবে এবং আপনার স্পাউসের সিগনেচার দিতে হবে, আপনার সিগনেচার দিতে হবে, সেই ধরনের কিছু ডকুমেন্ট বের হবে প্রিন্ট আউট করলে, ওইগুলো দিয়ে আপনার অরিজিনাল ডকুমেন্টগুলো হোম অফিসে পাঠিয়ে দেবেন। এটা হচ্ছে এক্সিস্টিং সিস্টেম। আর যদি নিউ সিস্টেমে যান তাহলে আপনাকে ক্রয়ডন সেন্টার আছে, আরও অনেকগুলো সেন্টার আছে, আমার স্মিথে আছে, ইস্টামে আছে, অনেকগুলো সেন্টার আছে। ওই সেন্টারগুলোতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক দিতে হবে এবং যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেদিনকে আপনি অরিজিনাল ডকুমেন্টগুলো সব নিয়ে যেতে হবে। কতদিন, কোন সিস্টেমে কতদিন লাগে আনুমানিক? ওইটা নতুন সিস্টেম যেটা, এটা যেদিন অ্যাপয়েন্টমেন্ট দেবে আপনি হয়তো 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিনের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট পেলে ওই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি ওই ডেটে যেতে হবে। বাট রেজাল্ট আসতে কতদিন লাগে? রেজাল্ট আসতে কোন সিস্টেমে কতদিন লাগে? ওরা যেটা বলছে যে ওরা যেটা স্ট্যান্ডার্ড সার্ভিসের কথা বলছে যে 6 মান্থ। 6 মান্থ। আর একটা আছে প্রায়োরিটি সার্ভিস, সেটা বলছে 10 ডেজ, 10 ওয়ার্কিং ডেজ। আর আরেকটা বলছে যে সুপার প্রায়োরিটি, সেটা বলছে যে নেক্সট ওয়ার্কিং ডেজ। তো স্ট্যান্ডার্ড সার্ভিস যেটা, এটা হচ্ছে শুধু হোম অফিসে যে ফিস দিচ্ছেন এই ফিসে কভার করবে। আর দুইটা যে সার্ভিস আছে যেটা প্রায়োরিটি এবং সুপার প্রায়োরিটি, সেটা কিন্তু এক্সট্রা অ্যাডিশনাল ফিস ওরা চার্জ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ দর্শক। ব্রেকের পরে আবারও দেখা হবে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।